ড্রামার শুরুতে দেখি একটা গার্ড বুড়ো লোককে ধমকাচ্ছিল যে আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন। তখনই লোকটা বলে যে আমি আমার গ্র্যান্ডসনের জন্য ওয়েট করছি, ও কিছুক্ষণ পরেই চলে আসবে। কিন্তু গার্ড ওনার কথায় বিশ্বাস করে না আর ওনাকে গরিব লোক ভেবে একটা ধাক্কা মারে। তখন ওখানে আমাদের ড্রামার ফিমেল লেক মিয়ান আসে আর ওর জন্যই লোকটা নিচে পড়তে পারে না। ও গার্ডের উপরে অনেক চিল্লায় আর বলে আপনি গ্র্যান্ডপাকে কেন বিরক্ত করছেন, উনি তো শুধু এখানে দাঁড়িয়ে আছেন। গার্ড বলে তার মানে তোমরা দুজনে মিলে এসেছো, আর আমি জানি যে তোমাদের মতো কিছু লোক বড় বড় কোম্পানিতে এসে রাইসম্যানদের ব্ল্যাকমেল করে। আর এটা শুনে তো মিয়ানের অনেক রাগ হয় আর ও বলে গ্র্যান্ডপা তো আপনার সাথে কোনো কথাই বললো না আর আপনি তাকে ব্ল্যাকমেলের দায় দিচ্ছেন। আর এটা শুনে তো কার্টের মুখই বন্ধ হয়ে যায়। কেন ও গ্র্যান্ডপাকে বলে আপনি ঠিক আছেন তো, কোথাও চোট লাগেনি তো? কিন্তু গ্র্যান্ডপা বলে টেনশন করো না, আমি একদমই ঠিক আছি। আর তুমি খুব ভালো মেয়ে, তোমার নাম কি? মিয়ানের নাম বলে। গ্র্যান্ডপা বলে তুমি খুব ভালো, আর তুমি কি আমার গ্র্যান্ডডটার হবে? একটু ওয়েট করো, কিছুক্ষণ পর আমার গ্র্যান্ডসন আসছে। এটা শুনে মিয়ান বলে না না গ্র্যান্ডপা, এটার কোনো দরকার নেই, আমার এখন বিয়ে করার প্ল্যান নেই, কারণ এখন আমাকে অনেক টাকা উপার্জন করতে হবে। তখন ওর কাছে ওর কাস্টমার কল দেয় আর বলে আপনি কোথায়, সার্ভিস দিতে কেন এত লেট হচ্ছে? মিয়ান তখনই ওদেরকে সরি বলে আর বলে আমি এক্ষুনি আসছি। দেন ও ওখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে ওর নাম্বার দিয়ে যায় আর বলে যদি কখনো তোমার দরকার হয় প্লিজ আমাকে কল দিবা। আর চলে যাওয়ার পর কার্ড বলে ওই মেয়েটা তো চলে গেছে, এখন আপনিও এখান থেকে যান। তখনই ওখানে জিয়াং আসে। যখনই ও গ্র্যান্ডপাকে দেখে তখনই ও ওনার কাছে যায় আর বলে গ্র্যান্ডপা তুমি এখানে কি করছো? আর এটা শুনে কার্ড তো অনেক অবাক হয় আর বলে তার মানে উনি সত্যি কথা বলছে। তখন গ্র্যান্ডপা বলে তোমার আসতে কেন এত লেট হয়েছে? এই মাত্রই তো আমার গ্র্যান্ডডটার এখান থেকে চলে গেছে, তুমি এখন এসেছো? এটা শুনে জিয়াং তো অবাক হয় আর বলে গ্র্যান্ডপা আমার তো এখন পর্যন্ত বিয়েই হয়নি, তাহলে তোমার গ্র্যান্ডডটার আসবে কোথা থেকে? কিন্তু গ্র্যান্ডপা বলে হয়নি তো কি হয়েছে, এখন হবে। আর আমার কাছে ওর নাম্বার আছে, তাড়াতাড়ি চলো আমার সাথে। তার উনি তো জিয়ামের কান ধরে ওখান থেকে নিয়ে যায়। এরপর দেখি কানপা মিয়ানকে ফোন দিয়ে বলছিল যে আমি ওই লোকটা যাকে তুমি কিছুক্ষণ আগে বাঁচিয়েছিলে, আর প্লিজ তুমি তাড়াতাড়ি এই জায়গায় আসো, আমার অনেক শরীর খারাপ লাগছে আর আমি কিন্তু তোমার জন্য ওয়েট করব। আর উনি মিয়ানকে ওনার লোকেশন পাঠায়, কিন্তু জিয়াম বলে ও আসবে না, কারণ ও তো তোমাকে এমনিতেই গরিব লোক ভাবছে। তখনই ওখানে মিয়ান আসে আর বলে গ্র্যান্ডপা তুমি ঠিক আছো? আর তাড়াতাড়ি আমার সাথে চলো, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু গ্র্যান্ডপা বলে না না, আমি একদমই ঠিক আছি, তোমাকে দেখে ফেলেছি না। জিয়াং তো এটা শুনে অনেক অবাক হয় আর বলে গ্র্যান্ডপা তো পুরাই ড্রামা বাস। তখনই গ্র্যান্ডপা জিয়ানকে দেখিয়ে বলে ও আমার গ্র্যান্ডসন, আর ওর কিন্তু 28 বছর, দেখো ও কতটা হ্যান্ডসাম, আর ও মাল্টিন্যাশনাল কোম্পানির একজন সিইও। আমি জানি তোমার আমার গ্র্যান্ডসনকে পছন্দ হবে, আর তাহলে তোমরা আজকেই বিয়ে করে নাও। এটা শুনে ওরা দুইজনেই অবাক হয়। আর জিয়াং বলে গ্র্যান্ডপা তুমি তো এখন পর্যন্ত আমার ওপিনিয়নই জিজ্ঞাসা করনি। কিন্তু গ্র্যান্ডপা বলে তোমার আবার কিসের ওপিনিয়ন, তুমি চুপ থাকো। এটা শুনে জিয়াং চুপ হয়ে যায়। তখন মিয়াং বলে গ্র্যান্ডপা তোমাকে তো আগেই বলেছি যে এখন আমার বিয়ে করার প্ল্যান নেই। জিয়াং বলে আমি তোমার সাথে একমত, আমারও নেই। গ্র্যান্ডপা বলে তুমি যদি আমার গার্লজনকে বিয়ে করো তাহলে আমি তোমাকে 5 মিলিয়ন টাকা গিফট করব, তাছাড়া নিউ বাড়ি আর কারও গিফট করব। আর কখনো যদি জিয়াং তোমার সাথে খারাপ ব্যবহার করে আর তোমাকে ভালোভাবে ট্রিট না করে তাহলে আমি তোমাকে লি ফ্যামিলির অর্ধেক শেয়ার লিখে দেবো। আর উনি জিয়াংকে বলে তাড়াতাড়ি পেপারগুলো নিয়ে আসো। কিন্তু জিয়াং মিয়ানকে বলে আমার গ্র্যান্ডপার তো ভুলে যাওয়ার রোগ আছে, উনি তো নিজেকে অনেক রিস্ক পাবে, কিন্তু আমরা আসলে তো খুবই গরিব, আমাদের কাছে তো কোনো ঘরই নেই, আর গাড়ি তো দূরের কথা, তাছাড়া আমি তো কোনো জবই করি না। মিয়ান তো ওর কথাগুলো শুনছিল। তখনই ওর কাছে ওর আন্টি কল দেয় আর বলে তুমি এখনই 2 লাখ টাকা পাঠাও, আর না হলে আমি তোমার মায়ের সমস্ত সিটিটুকু মুছে দেব। মিয়ান বলে আমার কাছে এখন এত টাকা নাই। কিন্তু ওর আন্টি ওর কথাই শুনে না। এদিকে জিয়াং মনে মনে বলছিল যে ও মিয়ানকে এতক্ষণ যা যা বলেছে এতে জীবনে ও আমাকে বিয়ে করবে না। আর ও গ্র্যান্ডপাকে বলে এ মেয়েকে দেখে মনে হচ্ছে এ একদমই ভালো না। গ্র্যান্ডপা বলে তুমি একদম বাজে কথা বন্ধ করো, আর একবার ধোকা খেয়েছো মানে এই না যে সব মেয়ে খারাপ। আর আমার মানুষ চিনতে ভুল হয় না, মেয়ে অনেক ভালো মেয়ে, আর তুমি এমন কিছু করবে না যাতে ও কষ্ট পায়। তখন ওখানে মিয়ান আসে আর বলে
গ্র্যান্ডপা আমি জিয়াংকে বিয়ে করব। আর এটা শুনে জিয়াং তো অনেক অবাক হয়। অন্যদিকে গ্র্যান্ডপা তো অনেক খুশি হয়, কিন্তু মিয়ান বলে আমার একটা শর্ত আছে যে এর জন্য আমাকে 2 লাখ টাকা দিতে হবে। জিয়াং তো এটা শুনে বলে দেখছো এর আসল চেহারা আস্তে আস্তে খুলছে। আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটা অতটাও ভালো না। এখন গ্র্যান্ডপা বুঝতে পেরেছে যে এই কতটা লোভী। কিন্তু গ্র্যান্ডপা বলে মাত্র 2 লাখ টাকা, আমি এখনই দিয়ে দিচ্ছি। এটা শুনে জিয়াং তো অনেক অবাক হয় আর বলে এই মেয়েটা তো আমার গ্র্যান্ডপাকে কবজা করে নিয়েছে। তখনই উনি মিয়ানকে 2 লাখ টাকা দেয়। মিয়ান বলে তুমি একদম চিন্তা করো না, আমি কাজ করে টাকা শোধ করে দিব। গ্র্যান্ডপা বলে তোমাকে টাকা দিতে হবে না, এগুলো আমি তোমাকে গিফট করছি। তখন আমি ওদেরকে ম্যারেজ রেজিস্টার করাতে নিয়ে যাই। এরপর দেখি ওরা বিয়ে করে বের হয়। মিয়ান মনে মনে বলছিল যে আমার জিয়াংয়ের সাথে পরিচয় হয়েছে মাত্র 2 ঘন্টা, আর এর মধ্যে আমি ওকে বিয়ে করে নিয়েছি। এদিকে গ্র্যান্ডপাকে দেখি উনি তো অনেক খুশি হয় আর বলে মিয়ান ও যদি তোমার সাথে খারাপ বিহেভ করে তাহলে আমাকে বলবা। জিয়াং বলে আমার এত সাহস নেই যে আমি এর সাথে খারাপ ব্যবহার করব। মিয়ান বলে তুমি টেনশন কর না, আমরা একসাথে থাকবো। গ্র্যান্ডপা বলে আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আর তোমার বাবা মাকেও তো জানাতে হবে। জানানি ওখান থেকে চলে যায়। এদিকে গ্র্যান্ডপা যাওয়ার পর জিয়ান ওর কাছ থেকে দূরে যায় আর বলে আমি শুধু গ্র্যান্ডপার জন্য তোমাকে বিয়ে করেছি, আর তাছাড়া এই বিয়েটা আমি করতাম না। তখনও মিয়ানের কাছে ওর ফোন নাম্বার চাই, কিন্তু মিয়ান বলে তুমি তো আমাকে এর জন্য বিয়ে করেছো, তাহলে এখন কেন ফোন নাম্বার চাচ্ছ? জিয়াং বলে আমাদের এখন বিয়ে হয়ে গেছে, আমাদের এখন বিয়ে হয়ে গেছে না, আর এজন্য যখন গ্র্যান্ডপা আমাদের সাথে দেখা করতে আসবে আর তখন যাতে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারি, আর না হলে তো ধরা খেয়ে যাবো। কেন নাম্বার নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু মিয়ান ওকে আটকায় আর ওকে একটা নোট দেয় যার ভিতর লেখা ছিল যে আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দেব, কারণ আমি জানি যে তোমার ফ্যামিলির অবস্থা তেমন ভালো না, আর এটার সুযোগ আমি একদমই নিতে চাই না। জিয়াং বলে তুমি এত টাকা কিভাবে দিবে? মিয়ান বলে আজকে আমার একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ আছে, আর আমার মনে হচ্ছে যে আমার জবটা হয়ে যাবে, আর ওখান থেকেই আস্তে আস্তে টাকা শোধ করে দিব। চিয়াং তো এটা শুনে একটু অবাক হয় আর বলে মেয়েটাকে মনে হয় আমি একটু ভুলই ভাবছি। তখন ওখানে ওর অ্যাসিস্ট্যান্ট ওর মায়ে নিয়ে আসে আর জোরে জোরে ওর নাম ধরে চিল্লায়। এটা দেখে চিয়াং ওকে ঘুরিয়ে নেয় আর অ্যাসিস্ট্যান্টকে ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি এখান থেকে যাও যাতে ওর কার না দেখতে পায়। এদিকে মিয়ান তো ওকেই দেখছিল আর বলছিল যে জিয়াং দেখতে কতটা হ্যান্ডসাম, আর এটা দেখে জিয়ান ওকে তাড়াতাড়ি ছেড়ে দেয় আর ওরা দুজনেই অনেক লজ্জা পায়। মিয়ান তো বলে আমার ইন্টারভিউ দিতে যেতে হবে আর ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে বিয়েটা জানি পাবলিক না করা হয়। অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আপনার হয়তো ম্যাডামের পার্সোনালিটি পছন্দ হয় না, যার কারণে বিয়েটা পাবলিক করতে চান না। কিন্তু জিয়াং বলে এমনটা না, আসলে ও এখন আমার আইডেন্টি সম্পর্কে জানে না, আর যতক্ষণ না পর্যন্ত আর ইন্টেনশন না জানতে পারি ততক্ষণ পর্যন্ত আমি এই বিয়েটা পাবলিক করতে চাই না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে বস আজকে আপনাকে নিউ কোম্পানিতে যেতে হবে। কারণ কিছুক্ষণ পর দেখি মিয়ান ইন্টারভিউর জন্য কোম্পানিতে আসে। তখন কিছু মেয়েরা গসিপ করছিল যে কিছুদিন আগে এই কোম্পানির বস চেঞ্জ করা হয়েছে আর নিউ বসের নাম জিয়াং। কিছুক্ষণ পর দেখি জিয়াং ওই কোম্পানিতে আসে আর আজকে থেকে এটাই ওর কোম্পানি। তখন ভিতরে ছিন দেখি যেখানে জিয়ার সাথে আরো একটা মেয়ে ছিল যে অনেক রেস ছিল, আর এটা দেখে ম্যানেজার ওকে বেশি পাত্তা দিচ্ছিল। ম্যানেজার মিয়ানকে ওর ইন্ট্রোডিউস করতে বলে। মিয়ান যখন ওর নাম বলে ওই মেয়েটা মানে ইয়ান অনেক বেশি অবাক হয়। এদিকে মিয়ান ওকে দেখে অনেক বেশি শখ হয়। ম্যানেজার বলে আপনারা কি আগে থেকে পরিচিত? ইয়ান বলে আসলে এই আমাদের স্কুলের সবচেয়ে গরিব স্টুডেন্ট ছিল, আর এ তো টাকার জন্য সব কাজ করতো। আর এটা শুনে ম্যানেজার তো আর অনেক অপমান করে আর ওর আগের জবের কথা জিজ্ঞাসা করে। মিয়ান বলে আমি আগে ডেলিভারি কাজ করতাম, আর এটা শুনে তো এখানে সবাই ওকে অপমান করে আর বলে আমাদের কোম্পানির অবস্থা কি এতটাই খারাপ হয়ে গেছে যে ডেলিভারি ম্যানকে ইন্টারভিউর জন্য নিয়ে আসতে হয়েছে। আর এটা শুনে মিয়ানের তো অনেক রাগ হয় আর বলে আপনারা আমার কাজ কিছুতে করবেন না, আর এখানে কি শুধু মানুষের ব্যাকগ্রাউন্ড হিসাব করে জব দেওয়া হয়? দেন ম্যানেজার ওদের ডিজাইন চেক করে, কিন্তু দুজনের ডিজাইনই সেম ছিল। তখন ইয়ান বলে এ আমার ডিজাইন চুরি করেছে, কিন্তু মিয়ান বলে এটা আমার ডিজাইন, আমি এটা স্কুলে বসে আঁকছিলাম, আর তুমি যদি এটা আঁকোই তাহলে এর ব্যবহার বলো। কিন্তু ইয়ান কিছুই বলতে পারে না। এদিকে ম্যানেজার ভাবছিল যে ইয়ানের আঙ্কেল এই কোম্পানির একজন ভাইস প্রেসিডেন্ট, আর অন্যদিকে মিয়ান তো খুবই গরিব, আর এজন্যই আমাকে ইয়ানের সাপোর্ট করতে হবে। আর উনি মিয়ানকে বলে যে তুমি ডিজাইন চুরি করেছো,
তখন মিয়ান বলে, ওকে তাহলে চেক করো। এরপর দেখি জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট ওর কাছে ডিজাইনগুলো নিয়ে যায়, আর ও প্রথম দেখাই বলে দেয় যে মিয়ানের করা ডিজাইনই আসল। আর তখনও ওখানে যাচ্ছিল এটা বলতে যে ওরা কিভাবে একটা মেয়ের উপর ভুল এক্সাম লাগাতে পারে। অন্যদিকে দেখি ম্যানেজার ওর ডিজাইনগুলো ফেলে দেয় আর বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে বাইরে যাও। মিয়ানের তো এটা শুনে অনেক রাগ হয় আর বলে, আমার আমার কোম্পানিতে জব করার বিন্দুমাত্র ইচ্ছে নেই যেখানে মানুষকে অপমান করা হয়। আর ওখান থেকে চলে যাচ্ছিল তখন ওখানে জিয়াং আসে, আর এটা দেখে তো ওরা দুজনেই শক হয়। মিয়ান বলে, তুমি এখানে কি করছো? তখনই ওকে ম্যানেজার বস বলে ডাকে, আর এতে মিয়ান বলে, কি তুমি এই কোম্পানির বস? কিন্তু জিয়াং ওর অ্যাসিস্ট্যান্টকে দেখি বলে যে এ তো কোম্পানির বস আর আমি তো এর অ্যাসিস্ট্যান্ট। ম্যানেজার এটা দেখে অ্যাসিস্ট্যান্টের কাছে দেয় আর ওকে বলে যে বস, এই মেয়েটা মিস ইয়ানের ডিজাইন চুরি করেছে আর এই জন্য আমি ওকে এখান থেকে বের করে দিচ্ছি। তখন জিয়ান ওকে ইশারা দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, একে নয় বরং তোমাকে আমি এখান থেকে বের করে দিব। আর ও বুঝতে পারছিল না যে ও এরপর কি বলবে। তখন ও জিয়াংকে বলে যে এখন তুমি আমার জায়গায় বলো। তো জিয়াং বলে, তুমি তো এখানে জবের যোগ্যই না, কারণ তুমি বুঝতেই পারছো না যে কোনটা আসল আর কোনটা নকল। তখন ম্যানেজার ওদের কাছে মাপ চায়, কিন্তু ও বলে যে আজকে থেকে তুমি একজন নর্মাল এমপ্লয়ি। আর ও ওখান থেকে ইয়ানকেও বের করে দেয়। এদিকে ম্যানেজার মিয়ানকে বলে যে তুমি খুব ভালো ডিজাইন করো আর তোমাকে আমি এই কোম্পানির জবের অফার করছি। মিয়ান তো এতে অনেক খুশি হয়। এদিকে জিয়ানকে দেখি ও তো মনে মনে বলছিল যে মেয়েটা কতটা ইন্টেলিজেন্ট। এরপর দেখি জিয়ান কোম্পানি থেকে যাচ্ছিল তখন পেছন থেকে মিয়ান ওকে ডাক দেয় আর বলে যে তুমি তো বলেছিলে যে তোমার কাছে কোনো জবই নাই, তাহলে এটা কি? জিয়াং বলি যে আজকে আমি এই জবটা পেয়েছি। মিয়ান বলে, তাই বলে একেবারে বসের অ্যাসিস্ট্যান্ট? আর এটা শুনে জিয়াং বলে, আসলে বসের মনে হচ্ছিল আমি তার যোগ্য, যে আমি তার যোগ্য, আর এই জন্যই হয়তো। মিয়ান তো ওর কথাকে বিশ্বাস করে আর বলে, তোমাকে থ্যাঙ্কস আমাকে সাপোর্ট করার জন্য। কিন্তু জিয়াং বলে, থ্যাঙ্কস দেওয়ার কোনো দরকার নেই, আসলে তুমি অনেক ভালো ডিজাইন করো যার জন্য জবটা পেয়েছো। মিয়ান তো এটা শুনে খুশি হয় আর বলে, তুমি কি আজকে রাতে আমার বাড়িতে আসবে? আর এটা শুনে জিয়াং তো অনেক বেশি অবাক হয় আর বলে, এইমাত্র আমাদের বিয়ে হয়েছে আর তুমি এখনই এগুলো ভাবা শুরু করছো? আর ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এ থেকে মিয়ান ভাবছিল যে ও কি বলে গেল, আমি তো শুধু ডিনারের জন্য বলছিলাম। তখনই ওকে গ্র্যান্ডপা কল দেয় আর বলে যে তাড়াতাড়ি তুমি আমার সাথে দেখা করো। মিয়ানের তো গ্র্যান্ডপার জন্য অনেক টেনশন হচ্ছিল যে ওনার আবার কিছু হলো না তো। ও তাড়াতাড়ি ওখানে যায় আর এদিকে দেখি যে গ্র্যান্ডপার সাথে তো জিয়াংও ছিল। মিয়ান তো গ্র্যান্ডপাকে সুস্থ দেখে অনেক খুশি হয়। তখন গ্র্যান্ডপা বলে যে আমাদের ঘরে অনেক গেস্ট এসেছে, যার জন্য ওর ঘুমানোর তো কোনো জায়গাই নেই, আর এই জন্য তুমি কিছুদিন তোমার ঘরে ওকে জায়গা দাও। এদিকে জিয়ান ভাবছিল যে গ্র্যান্ডপা কতটা মিথ্যা বলে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যে গ্র্যান্ডপা তো ওর উপরে অনেক রেগে যায় আর বলে, এখন তোমাদের বিয়ে হয়েছে আর তোমাদেরকে এখন একসাথেই থাকতে হবে, আর যাতে আমি তাড়াতাড়ি একটা গ্র্যান্ডসন দেখতে পারি। মিয়ান বলে, আমার কোনো প্রবলেম নেই, আর এ যে তো ওরই টাকা বাঁচবে। ডানা জিয়ানকে ওখান থেকে ওর বাসায় নিয়ে যায়। যখন ও ওর সামনে এতগুলো সিঁড়ি দেখে ও তো অনেক ভয় পায় আর বলে, এখনো কি সিঁড়ির যুগ আছে? বাট মিয়ান বলে, আর মনে হয় তুমি কোনো এক্সারসাইজ করো না আর যার কারণে এতটুকুই হাঁপিয়ে গেছো। তখন হঠাৎ করে কারেন্ট যায় আর এতে জিয়াং তোকে জড়িয়ে ধরে আর ভূত ভূত বলে চিল্লায়। মিয়ান বলে, কি তুমি এত বড় হয়ে গেছো আর এখনো কারেন্ট গেলে ভয় পাও? এরপর দেখি ও মিয়ানের ঘরে ঢোকে আর দেখি বলে, বাসাটা কত ছোট আর ফার্নিচার গুলোও কি পুরানো, ও এমন বাসায় কেমন করে থাকে। তখন মিয়ান বলে, তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিন্তু জিয়াং বলে যে আমার খিদে নেই। আর তখনই ওর পেট থেকে একটা আওয়াজ বের হয় আর এটা শুনে মিয়ান বুঝতে পারে, মিয়ান বুঝে গেছে যে ওর খিদা লেগেছে। ওরা খাবার খেয়ে গল্প করছিল তখন মিয়ান লক্ষ্য করে যে জিয়াং এর কোট ছিঁড়ে গেছে আর ও তাড়াতাড়ি ওর কোটটা সেলাই করে দেয়। আর এটা দেখে জিয়াং তো অনেক খুশি হয় যে ও কতটা কেয়ারিং, ছোট ছোট জিনিসগুলো কিভাবে খেয়াল রাখছে। তখন মিয়ান বলে, আমি এখন আসছি আর পার্ট টাইম জব আছে। জিয়াং বলে, তুমি তো জব পেয়ে গেছো, তাহলে এখনো কেন এক্সট্রা জব করছো? মিয়ান বলে, আমার তো তোমার টাকা শোধ করতে হবে। তো জিয়াং বলে, ঠিক আছে আমি তোমার সাথে যাব। তার ওরা একসাথে যায় আর মিয়ান যখন খাবার ডেলিভারি করতে যায় ও দেখে এটা তো ইয়ান। ইয়ান এখানে ওকে পেয়ে অনেক অপমান করে। তখন মিয়ান ওকে উল্টো অপমান করে যে আমি তোমার মতো না,
যে এক একদিন এক একটা ছেলেকে ধরে তাদের সাথে টাইম স্পেন্ড করব আর তাদের টাকায় নাচবো। আর এটা শুনেতে ইয়ান অনেক বেশি রেগে যায় আর ওখানে ওর বয়ফ্রেন্ডকে ডাকে আর বলে এই মেয়েটা আমাকে অপমান করেছে। আর এটা শুনে ওর বডিগার্ডদের বলে যে মিয়ানকে মারো। তখনই ওখানে জিয়াং আসে আর ওদের আটকায়, যেন বডিগার্ডদের ওর দলে টেনে নেয় আর উল্টা ওরাই ওদের বডিগার্ডের হাতে মার খায়। এরপর দেখি ওরা বাসায় আসে। তখন জিয়াং বলে যে তুমি যদি কখনো যেন আমি তোমাকে মিথ্যা বলছি তাহলে তুমি আমাকে কি করবে। মিয়ান বলে যদি তুমি কখনো মিথ্যা বলো তাহলে আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না। আসলে আমার বাবা আমার মমকে অনেক মিথ্যা বলেছিল আর চিটও করেছিল, যার জন্য আমার মম তো মারা গেছে। আর তখন থেকেই আমি মিথ্যা বলা লোকদের একদমই পছন্দ করি না। আর তুমি যদি কখনো আমাকে মিথ্যা বলো তাহলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। কেন এগুলো বলে ওখান থেকে চলে যায়। আর এদিকে জিয়াং তো ওর কথা শুনে অনেক বেশি ভয় পায়। তখন ওর পা পিছলে পড়ে যাচ্ছিল আর এটা দেখে জিয়ান ওকে ধরে। আর এতে তো দুজনে অনেকটা কলেজ চলে আসে আর একটা অকার্ড সিচুয়েশন তৈরি হয়। নেক্সট সিনে দেখি মিয়ান আর জিয়াং একসাথে কোম্পানিতে আসে আর মিয়ান ওকে একটা টিফিন বক্স দেয় আর বলে আজ থেকে তুমি একদম বাইরের খাবার খাবে না আর এটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, তুমি আমার দেওয়া খাবারই খাবে। জিয়াং তো ওর প্রতি এত কেয়ার দেখে অনেক খুশি হয়। এরপর দেখি মিয়ান কাজ করছিল, তখন ওখানে ইয়ামার ম্যানেজার আসে। মিয়ান তো ওকে দেখে অনেক অবাক হয় আর বলে তুমি এখানে কি করছো। ম্যানেজার বলে যে ইন্টারভিউ তো তোমাদের মতো গরিব লোকদের প্রয়োজন আর মিস ইয়ানের তো কোনো ইন্টারভিউ লাগে না। আর উনি ওকে অনেক অপমান করে কিন্তু মিয়ান ওদেরকে পাত্তা দিচ্ছিল না। তখন ইয়ান বলে কালকের ঘটনার জন্য কিন্তু আমি তোমাকে আর তোমার হাজবেন্ডকে জেলে দিতে পারি। মিয়ান বলে এর মধ্যে আমার হাজবেন্ডকে টানবে না, যা হয়েছে আমাদের মধ্যে হয়েছে আর যা ইচ্ছে তুমি আমার সাথে করবা। তখন ওখানে একটা এমপ্লয়ি এসে আর বলে যে বস আপনাকে রেখেছে। তখন মিয়ান ওখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়াংকে দেখি ও অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে তুমি মিয়ানকে অ্যাসিস্ট্যান্ট জবের অফার করবে আর ও তো মিয়ানের দাও খাবার খাচ্ছিল। আর তখন ওখানে মিয়ান আসে আর এটা দেখে ও আর খাবার পিছনে লুকায়। আর অ্যাসিস্ট্যান্ট মিয়ানকে বলে যে তুমি খুব ভালো কাজ করেছো, এর জন্য আমি তোমাকে অ্যাসিস্ট্যান্টের জব অফার করছি। কিন্তু মিয়ান এটা শুনে রিজেক্ট করে দেয়। তখন জিয়ানোর কাছে যায় আর বলে এত ভালো একটা পজিশন তুমি কিভাবে ছাড়তে পারো। মিয়ান বলে আমার তোকে ঠিক লাগছে না, মানে এ আমার উপরে একটু বেশি ইন্টারেস্টেড দেখাচ্ছে, দেখো কিভাবে আমার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে যে গিলে খাবে। কিন্তু জিয়াং ওর অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট করে আর বলে এ একদমই ওরকমের না, আসলে আমি তো এর সাথে কাজ করছি। মিয়ান বলে যাই হোক আমার তো স্বপ্ন ডিজাইনার হওয়া আর আমি যদি এই জবটা করি তাহলে তো তোমাকে জবটা ছাড়তে হবে আর আমি এটা কিছু ঠিক করতে পারবো না। কেন ওদেরকে না বলে ওখান থেকে চলে যায়। এদিকে জিয়াং বলে তুমি আমার ওয়াইফের দিকে এমন ভাবে তাকাচ্ছিলে কেন, এর পরের বার থেকে চশমা পরে আমার ওয়াইফকে দেখবে। আর ও এগুলো বলে ওখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তো বুঝতেই পারছিল না যে ও আবার কি করেছে। অন্যদিকে দেখি ইয়ান মিয়ানের কাছে আসে আর ওকে অনেক কাজ দেয় আর বলে এগুলো যদি কালকের মধ্যে কমপ্লিট না করো তাহলে আমি তোমার হাজব্যান্ডকে জেলের ভাত খাবো। মিয়ান তো এটা শুনে অনেক ভয় পায় আর ও কাজ করতে রাজি হয়। কেন বাড়িতে এসে ওই কাজগুলো করছিল। তখন ওখানে জিয়াং আসে আর বলে তোমাকে এত কাজ কি দিয়েছে, কিন্তু মিয়ান ওকে কিছু বলে না আর ওখান থেকে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্টকে কল দেয় আর বলে যে তুমি খোঁজ নাও মিয়ানকে এত কাজ কে দিচ্ছে। পরের দিন সকালের সিন দেখি মিয়ানের কাছে ইয়ান আসে। মিয়ান বলে তোমার কাজ হয়ে গেছে আর এই জন্য তুমি এখন থেকে আর আমাকে বিরক্ত করবে না। কিন্তু ইয়ান বলে করবো না মানে, এখন থেকে আমার সব কাজ তোমাকেই করতে হবে। আর ও ওর হাজবেন্ডের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে। এটা শুনে মিয়ানের তো অনেক রাগ হয় আর ও ওকে একটা থাপ্পড় মারে আর উল্টো ওই ওকে অপমান করে। অন্যদিকে দেখি কিয়ং তো ইয়ানের আঙ্কেলের উপরে চিল্লাচ্ছিল আর বলছিল যে তোমার সাহস হয় কিভাবে ইয়ানকে কোম্পানিতে জব দেওয়ার, তুমি জানো না আমি ওকে কোম্পানি থেকে বের করে দিয়েছি কিচেন চুরির জন্য, তারপরে তুমি এবার জব দিয়েছো, আমি তোমাকে এখন ফায়ার করব। আঙ্কেল ওর কাছে মাপ চাই আর বলে আমি এই কোম্পানির জন্য অনেক কিছু করেছি, প্লিজ এমনটা করবেন না। তখন ওর কাছে ইয়ান কল দেয় আর এটা দেখে জিয়াং বলে লাউড স্পিকারে দাও। ইয়ান বলে আঙ্কেল মিয়ান এই জায়গায় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এমনকি সবার সঙ্গে থাপ্পড় মেরেছে। জিয়াং তো এটা শুনে অনেক খুশি হয় যে মিয়ান ওকে থাপ্পড় মেরেছে। জিয়াং বলে যে কিছুদিন পরে একটা এক্সিবিশন হবে আর তুমি সব দায়িত্ব পালন করবে অ্যান্ড ওখানে ইয়ানকেও নিয়ে আসবে। আঙ্কেলের তো মনে হচ্ছিল যে হয়তো জিয়াং ইয়ানের উপরে ইন্টারেস্টেড, মানে এটা ভেবে তো অনেক খুশি হয়। এরপর দেখি জিয়াং মিয়ানের কাছে যায় আর বলে যে তুমি কি ইয়ানকে থাপ্পড় মেরেছো। মিয়ান বলে হ্যাঁ, আসলে ও আমাকে আর তোমাকে অনেক অপমান করছিল যার কারণে এটা করেছি।
কিন্তু এতে কি এখন কোনো প্রবলেম হবে? দেখো, যদি এটা হয় তাহলে তুমি বলবে যে আমরা হাজবেন্ড ওয়াইফ না, আর এতে তোমার কোনো প্রবলেম হবে না। চিয়াং বলে, আরে তুমি কি বলছো? আর তুমি তো ঠিকই কাজ করেছো, ওকে থাপ্পড় মেরে। অন্যদিকে দেখি ইয়ান আর ওর আঙ্কেল মিয়ানকে খুঁজছিল। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে। ইয়ান তো ওকে দেখে লাইন মারতে শুরু করে, কারণ ওর আঙ্কেল বলেছে যে বস নাকি আমার উপরে ইন্টারেস্টেড। কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট তো উল্টো ওকে অনেক অপমান করে। আর দূর থেকে মিয়ান এটা দেখে অনেক খুশি হয়। তখন জিয়াং ইশারা দিয়ে বলে, একদম ঠিক কাজ করেছো। আর তখনই ওখানে জিয়ানের একজন বিজনেস পার্টনার আসে আর জিয়ানকে দেখে ওকে ডাক দেয়। মিয়ান বলে, আপনি ওকে কেন ডাকছেন? বস তো ওখানে। এটা দেখে জিয়াং আর অ্যাসিস্ট্যান্ট কোনোভাবে ভুলভাল বুঝিয়ে ওকে ওখান থেকে নিয়ে যায় ভিতরে গিয়ে। জিয়াং ওকে সাপ বলে যে আমি আমার ওয়াইফের থেকে নিজের আইডেন্টি লুকোচ্ছি আর এজন্য এটা করেছি। উনি তখন বুঝতে পারে। এরপর ও কিছু ডিজাইন বের করে আর বলে উনি একজন ফরেনার আর খুব ভালো ডিজাইন করে। জিয়াং তো এটা দেখে বুঝতে পারে যে এটা ওর ওয়াইফের। আর এটা দেখে ও লিয়ানকে বলে যে এটা আমার ওয়াইফের করা ডিজাইন, আর ইনি এই ডিজাইন চুরি করেছে। তুমি একে নিয়ে আসবে আর এক্সিবিশনের দিন সবার সামনে সবকিছু খোলাসা পারবো। এরপর জিয়ান মিয়ানকে কল করে দেখা করার জন্য, আর ও তাড়াতাড়ি ওর সাথে দেখা করতে যায়। অ্যাসিস্ট্যান্ট লিয়ানকে বলে, দেখছো আমার বস তার ওয়াইফকে ভালোবাসে কিন্তু স্বীকারই করতে চায় না। অন্যদিকে দেখি মিয়ান জিয়াকে শপিং করাতে আনে। মিয়ান বলে যে আজকে আমি বোনাস পেয়েছি, যার জন্য তোমাকে আমি শপিং করে দেবো। জিয়াং বলে, আমি তো একে সামান্য কিছু টাকা বোনাস দিয়েছি আর এতেই ও অনেক খুশি। তখন ওখানে একটা মহিলাকে দেখে যে অনেক এক্সপেন্সিভ শপিং করছিল। মিয়ান বলে, উনি এত টাকা খরচ করছে। আসলে এটা জিয়াং এর মা ছিল। ও তো ওর মমকে দেখে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়, কিন্তু ওর মামাকে পিছন থেকে ডাক দেয় আর বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন ও মিয়ানকে দেখে ওর হাত ধরে আর বলে, তুমি নিশ্চয়ই মিয়ান, তোমার কথা তো জিয়াং এর গ্র্যান্ডপার থেকে অনেকবার শুনেছি, আর তুমি তো সত্যিই অনেক কিউট। মিয়ান বলে, আন্টি কেমন আছেন? কিন্তু ওর মম বলে যে তুমি আমাকে আন্টি বলবে না, আজকে থেকে মম বলবে। আর আজকে তোমার সাথে প্রথম দেখা হয়েছে, আর এজন্য তোমার এই শপের যা যা এক্সপেন্সিভ জিনিস পছন্দ হয় আমি তোমাকে গিফট করব। এগুলো বলে উনি মিয়ানকে নিতে যায়। তখনই জিয়াং ওনার হাত ধরে ওনাকে আটকায়। মিয়ান এসব দেখে বলে, এখানে এগুলো কি হচ্ছে? জিয়ান তখন একটা বাহানা বানায় আর ওকে মিথ্যা স্টোরি শোনায় যে আসলে আমার মম একজন অ্যাক্টর হতে চায়, আর এজন্য উনি এখানে এসে দামি দামি জিনিস কেনার নাটক করছে, মানে প্র্যাকটিস করছে। তখন ওর মামের কাছে যায় আর বলে, তুমি একটু আমার তালে তাল দাও। তখন উনি মিয়ানকে বলে, হ্যাঁ আসলে আমি অ্যাক্টিং করছি। এরপর জিয়ার মমকে বাই বলে তাড়াতাড়ি ওখান থেকে মিয়ানকে নিয়ে যায়। এদিকে ওর মম বলে যে মিয়ান খুবই ভালো মেয়ে, জিয়াং এর সাথে একদমই পারফেক্ট ম্যাচ। মিয়ান এখানে জিয়ানকে দাঁড়া করায় আর বলে, তুমি আমাকে তোমার মমের সাথে কথা বলতে দিলে না কেন? কেন আমি কি এতটাই খারাপ? আর যদি এটাই হয় তাহলে প্লিজ আমার থেকে দূরে থাকো। জিয়াং বলে, তুমি কি বলছো এসব? আসলে আমার মম তো এখন অ্যাক্টিং এ বিজি, আর নেক্সট টাইমে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব আর সবার সাথে পরিচয় করিয়ে দেব। মিয়ান ওর কথা মানে আর ও বলে, চলো রেস্টুরেন্টে যাই, অনেক ক্ষুধা লাগছে। জিয়াং ভাবে যে আমি মিয়ানকে নিয়ে এত ভাবছি কেন, আর আমি ওকে বিয়ে করেছি শুধু তো গ্র্যান্ডপার জন্য, কিন্তু মনে হচ্ছে আজকাল একটু বেশি ভাবছি ওকে নিয়ে। নেক্সট সিনে দেখি মিয়ান ওর ডিজাইন করা জামা বানাচ্ছিল। তখন ওখানে জিয়াং আসে আর ওর ডিজাইন করা জামার অনেক প্রশংসা করে। মিয়ান বলে, তোমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আমি অনেক আনলাকি ছিলাম, কিন্তু তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে অনেক লাকি চান্স আসতে শুরু করেছে। কিছু তো আছে তোমার মধ্যে। ইয়ান তো মুখ ফসকে বলে ফেলে যে তুমি তো একজন রিসম্যানকে পেয়েছো। কিন্তু তখনই ও কথাটা ঘুরায় আর একটা বাহানা বানিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু মিয়ান ওকে আটকায় আর বলে যে আমি তো এখানে একাই, চলো আমরা কিছু এক্সাইটিং কিছু করি। জিয়াং তো এটা শুনে অবাক হয় আর বলে, কি বলছো এসব? এখানে বসে আমরা কি করবো? এরপর দেখি মিয়ান আরো হরর মুভি দেখছিল। জিয়াং বলে, তার মানে তুমি এক্সাইটিং বলতে এটা কি বুঝিয়েছো? মিয়ান বলে, তুমি কি ওইসব ভাবছিলে? জিয়াং তো এটা শুনে লজ্জা পায় আর বলে, না তো, আমি এসব ভাবছিলাম না। দেন ও বলে, তুমি কাজ করো, আমি এখান থেকে যাই। আর ওখান থেকে তাড়াতাড়ি চলে যাই। অন্যদিকে দেখি জিয়াং যাওয়ার পর ওখানে ওর মম আসে, আর এটা দেখি মিয়ান তো প্রায় শক হয় আরো বলে, মম তুমি এখানে কি করছো? উনি বলে যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আসলে ওই দিন তো তোমার সাথে কোনো কথাই বলতে পারিনি, আর তোমাকে তো কিছু গিফটই করতে পারিনি। এই নেকলেসটা তোমার জন্য এনেছি। মিয়ান তো এটা নিতে চাচ্ছিল না আর বলে এটা অনেক এক্সপেন্সিভ, কিন্তু মম বলে না, এটা অনেক সস্তা, আর উনি ওকে এটা পরিয়ে দেয়। যেন উনি মিয়ানের ড্রেসের অনেক প্রশংসা করছিল। মিয়ান বলে, আপনার এটা পছন্দ হয়েছে, তাহলে নিয়ে দেন। আর মম তো খুশি খুশি ওটা নিয়ে নেয়। এরপর দেখি
ও কোম্পানিতে আসে। তখন ওর কাছে একটা স্টাফ আসে আর বলে যে বস বলেছে কিছুদিন পর একটা ফ্যাশন শো হবে, আর তুমি তো একটা ড্রেস তৈরি করেছো, আর ওটা পরে তুমি ফ্যাশন শোতে পার্টিসিপেট করবে। আর মনে মনে ভাবে যে ওই ড্রেসটা তো আমি মমকে দিয়ে দিয়েছি, এখন আমি কি করব। অন্যদিকে জিয়ানকে দেখি, ও ভাবছিল যে মিয়ান তো সারপ্রাইজটা পেয়ে অনেক খুশি হয়েছে, কারণ এতে তো ওর ডিজাইনার হওয়ার স্বপ্নটা পূরণ হবে। এরপর দেখি মিয়ান তো অনেক টেনশন করছিল। তখন ওখানে জিয়ান আসে আর বলে, তুমি এত বড় একটা সুযোগ পেয়েছো, আর এতে কি তুমি খুশি না? মিয়ান তো ওকে ড্রেসের কথা কিচ্ছু বলে না, আর বলে যে আসলে আমার ওখানে যেতে ইচ্ছে করছে না, আর তুমি বসকে বলে দিও যে আমি একটু অসুস্থ। আর এগুলো বলে ওখান থেকে চলে যায়। এদিকে জিয়ান তো কিছুই বুঝতে পারছিল না যে ওর আবার কি হলো। পরের দিন দেখি যে মিয়ানকে নিতে ওর অ্যাসিস্ট্যান্ট আসে, আর ওতে যেতে চাচ্ছিল না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওকে জোর করে নিয়ে যায়। আর ও আসতেই দুটা স্টাফ ওকে ধরে রেডি করতে নেয়। মিয়ান বলে, এসব তোমরা কি করছো? ওরা বলে যে বস বলেছে তুমি ওনার ওয়াইফ, আর তোমাকে জানি অনেক সুন্দরভাবে সাজাই। কিন্তু মিয়ান বলে আমি বসের ওয়াইফ না। আর ও ওদেরকে বোঝানোর ট্রাই করে, কিন্তু ওরা তো ওর কোনো কথাই শুনে না। তখনই ওখানে জিয়াং আসে আর ওরা ওখান থেকে চলে যায়। মিয়ান বলে যে দেখছো, এরা আমাকে বসের ওয়াইফ বলছে, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার বস আমার উপরে ইন্টারেস্টেড, আর এজন্যই তোমাকে অ্যাসিস্ট্যান্টের জব দিয়েছে। জিয়াং তখন আর অ্যাসিস্ট্যান্টের সাইড নেয় আর বলে, তুমি ভুল ভাবছো, আসলে ও তো গে, তাহলে তোমাকে কিভাবে পছন্দ করবে। যেন মনে মনে অ্যাসিস্ট্যান্টকে সরি বলে আর বলে, আর এই জন্য তোকে আমি কিছু বোনাস দিয়ে দেব। তখন ওর বানানো ড্রেস বের করে, কিন্তু বক্সের মধ্যে তো অন্য কিছু ছিল। ও বলে, এগুলো কি, আর ড্রেস কই? মিয়ান বলে, আসলে ওই ড্রেসটা তোমার মমকে দিয়ে দিয়েছি, আর এই জন্যই আমি ফ্যাশন শোতে পার্টিসিপেট করতে যাচ্ছিলাম না। চিয়াং বলে, কোনো প্রবলেম নাই, এর মধ্যে কিছু একটা হয়ে যাবে, আর তুমি ফ্যাশন শোতেও পার্টিসিপেট করবে। মিয়ান তো এটা শুনে অনেক খুশি। আর এরপর আমরা ফ্যাশন শো দেখি। তখন ওখানে ইয়ানের কাছে একটা ফরেনার লোক আসে আর বলে, এটা তো আমার ডিজাইন করা ড্রেস। ইয়ান ভাবে, মনে হচ্ছে এই রাইসম্যান আমার উপরে ইন্টারেস্টেড, আর ওর সাথে কথা বলতে থাকে। তখন ওখানে মিয়ান আসে আর সবাই ওর দিকে তাকিয়ে থাকে। আর বেসিক্যালি জিয়াং, ও বলে যে মিয়ান দেখতে কতটা সুন্দর। এটা তখন ওর আর ইয়ানের সাথে ঝগড়া হয়, এটা তো আমার করা ডিজাইন, আর এটা আমি 10 বছর আগে স্কুলে বসে করেছিলাম। তখন এই লোকটি বলে, তুমি কি বলছো এসব, এটা আমার করা ডিজাইন, আর তুমি কি ভাবছো আমি তোমার মতো মেয়ের একটা ডিজাইন চুরি করবো? অ্যান্ড ওর কথা শুনে মিয়ানের উপরে সবাই হাসছিল আর বলে যে এত বড় ফ্যাশন ডিজাইনার নাকি কারোর ডিজাইন চুরি করেছে, এটাও কি বিশ্বাস করা যায়? ওখানে সবাই ওকে অপমান করতে শুরু করে। তখন ওখানে জিয়াং আসে মিয়ানের হেল্প করার জন্য। জিয়াং এখানে সব প্রুফ করে দেয় এই লোকটা মিয়ানের ডিজাইন চুরি করেছে। আর অন্যদিকে দেখি ইয়ানোকে মিয়ানের হাজবেন্ড ভেবে ওকে অপমান করতে শুরু করে। আর তখনই ওখানে আঙ্কেল আসে আর বলে, এসব তুমি কি করছো? এই তো কোম্পানির বস। ইয়ান তো এটা শুনে অনেক অবাক হয়। দেন এদিকে জিয়াংয়ের মুখে মাস্ক সরিয়ে দেয় আর বলে যে আমি এই কোম্পানির বস। আর এটা শুনে মিয়ান তো অনেক বেশি অবাক হয় আর বলে, তার মানে তুমি এতদিন ধরে আমাকে ঠকিয়েছো, মিথ্যা বলেছো। যেন রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর দেখি ইয়ান আর ওর আঙ্কেল জিয়াং এর কাছে মাপ চায়, কিন্তু ওদেরকে মাপ করে না আর জব থেকে বের করে দেয়। অন্যদিকে দেখি মিয়ান তো অনেক খুশি ছিল যে এখন থেকে আবারও সিঙ্গেল হয়ে গেলাম। তখনই ও একটা নিউজ দেখে যে জিয়াং এর মম ওই ড্রেসটা পরে রিপোর্টারদের সামনে আসে আর বলে যে এই ড্রেসটা মিয়ান তৈরি করেছে, আর এটা দেখে সবাই ওর প্রশংসা করে আর ও অনেক ফেমাস হয়ে যায়। মিয়ান তো এটা দেখে অনেক খুশি হয় আর বলে জিয়াং এর ফ্যামিলি অনেক ভালো, আর যদি ও একবার আমার কাছে মাপ চাইতে আসে তাহলে আমি ওকে মাফ করে দিব। তখন দরজায় কলিং বেল বাজে আর ও ভাবে হয়তো জিয়াং এসেছে, কিন্তু দরজা খুলতেই ও দেখে যে ওর আন্টি আর তার ছেলে এসেছে আর ওরা ওর কাছে টাকা চায়। মিয়ান বলে, আমি তো তোমাদেরকে অনেক টাকা দিয়েছি, আর দিতে পারবো না। কিন্তু ওরা বলে, তুমি এখন অনেক রিচ হয়ে গেছো, আর এজন্য তুমি আমাদেরকে টাকা দাও। কিন্তু মিয়ান বলে, আমার কাছে এখন কোনো টাকা নেই। আর ও ওদেরকে ওখান থেকে বাইর করে দেয়। তার ওরা প্ল্যান করে যে যেভাবেই হোক ওর কাছ থেকে টাকা আদায় করতেই হবে। অন্যদিকে দেখি জিয়াং একটা চ্যারিটি এক্সিবিশনে আসে আর ও এখানে এসে জানতে পারে যে মিয়ান ওর অর্থ দিয়ে বুড়ো লোকদের সাহায্য করতো। আর এটা শুনে তো অনেক খুশি হয়। তখন ওখানে মিয়ান আসে আর বলে, তুমি এখানে কি করছো? ও বলে, আমিও এদেরকে সাহায্য করতে এসেছি। আর ও ওনাদেরকে অনেক গিফট দেয়, তাছাড়া এখানেও অনেক টাকা ডোনেশনও করে। যেন মিয়ানকে বলে যে সরি, আসলে আমি প্রথমে তোমাকে খারাপ পেয়ে ভাবছিলাম,
আর এই জন্যই তোমার কাছ থেকে আইডেন্টি লুকিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারি যে তুমি অনেক ভালো মেয়ে। তাই আমি তোমাকে সত্যিটা বলতেই যাব, কিন্তু তখনই তুমি বলছিলে যে তুমি মিথ্যা লোকদের একদমই পছন্দ করো না, আর এই জন্য আমি বলিনি যদি তুমি আমাকে ডিভোর্স দিয়ে যাও। কিন্তু মিয়ান বলে, আমি তোমাকে এত সহজে ক্ষমা করবো না। যেন ওখান থেকে চলে যায়। চিয়ার তো অনেক কষ্ট হচ্ছিল। এর পরের সিনে দেখি যে ওকে ওর আন্টি আর কাজিন মেরে কিডন্যাপ করে, আর কিছু টাকার জন্য ওকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চায়। অন্যদিকে দেখি জিয়ানের কাছে ওর এক্স গার্লফ্রেন্ড আসে আর বলে, আমি শুধুমাত্র তোমার জন্য অ্যাব্রোড থেকে ফিরে এসেছি, আর চলো এখন আমরা বিয়ে করি। কিন্তু জিয়াং বলে, আমার অলরেডি বিয়ে হয়ে গেছে আর আমি তোমাকে ভুলে গেছি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। দেনও জানতে পেরে গেছে যে মিয়ান কিডন্যাপ হয়েছে, আর ও তাড়াতাড়ি ওখান থেকে ওকে খুঁজতে যায়, আর খুঁজতে খুঁজতে ও ওখানে আসে। দেন ও এদের সাথে ফাইট করে আর মিয়ানকে ওখান থেকে নিয়ে বাহিরে আসে। জিয়াং তো এই জায়গায় মিয়ানের কাছে ক্ষমা চায় আর মিয়ান ওকে মাফ করে দেয়। দেন লাস্টের সিনে দেখি যেন ওকে একটা চার্চে আনে, আর ওখানে ওর ফ্যামিলিরাও ছিল। তখন ও সবার সামনে মিয়ানকে আবারও বিয়ের জন্য প্রপোজ করে, আর মিয়ান ওর বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে। আর এখানেই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।